নমস্কার অ্যান্ড আদাব। হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা সকলেই? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে প্রিপজিশন। ইংরেজি সেন্টেন্স গঠন করতে গেলে এই প্রিপজিশনের ব্যবহার সব সময় লাগে। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা যখন বড় করি তখন অবশ্যই সেখানে প্রিপজিশন যুক্ত করে বড় করি। দেখো, আজকে আমরা এই গ্রামারের প্রিপজিশন কিভাবে ব্যবহার করতে হয় এবং প্রিপজিশন কোনগুলো একটা সেন্টেন্সে সেগুলো আমরা চিনতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে একটু আলোচনা করব। তাই পুরো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি যে আজকে আমি যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি, টপিকসটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন। এখন দেখো, এখানে প্রিপজিশন শব্দটা ভাঙালে দুটো ওয়ার্ড পাওয়া যায়। কয়টা ওয়ার্ড পাওয়া যায়? দুইটা। একটা দেখো প্রি, আর একটা হচ্ছে পজিশন। পজিশন মানে অবস্থান, আর প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। দেখো, দুটো ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। এই দুটো ওয়ার্ডের মাঝে প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে একটা প্রিফিক্স, অর্থাৎ এই ওয়ার্ডটা পরের ওয়ার্ডের পূর্বে বসে একটা অর্থ প্রকাশ করতেছে। একটু খেয়াল করো, দেখো এখানে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে দেখো, এই যে অবস্থান, পজিশন, এর পূর্বে বসে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, তার নামই হচ্ছে প্রিপজিশন। তাহলে দেখো, সুতরাং প্রিপজিশন শব্দের অর্থ পূর্বে, অবস্থান। তাহলে আমরা জানলাম যে প্রিপজিশন সবসময় একটা ওয়ার্ডের পূর্বে বসে। কোথায় বসে? পূর্বে বসে। কোন ওয়ার্ডের পূর্বে বসে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। তার আগে আমরা জেনে নিই প্রিপজিশনটা কাকে বলে। দেখো, বোর্ডের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে আমি একটা সংজ্ঞা লিখছি, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর অপর কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। অর্থাৎ এই প্রিপজিশনটা সব সময় নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে। তোমরা একটু ইংরেজি যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোতে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে প্রিপজিশন কোথায় ব্যবহৃত হয়ে আছে এবং প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কি ব্যবহৃত হয়ে আছে। তোমরা যখন সেন্টেন্সগুলো পড়বে, যে কোনো ইংরেজি সেন্টেন্সগুলো, তখন লক্ষ্য করে করে পড়বে যে প্রিপজিশন কোনগুলো। আজকে তোমাদের আমি সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেন তোমরা ইংরেজি সেন্টেন্স পড়তে গেলে এই প্রিপজিশন দেখেই চিনতে পারো। কোনো প্রকার ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রিপজিশন দেখেই চেনা যায় শুধুমাত্র কয়েকটা প্রিপজিশন মাথায় রাখলেই। দেখো, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। তার আগে সংজ্ঞাগুলো আমি আরেকবার বলি, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অপর কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এই প্রিপজিশন শব্দটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে একটা সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ তাদের সাথে রিলেটেড। অর্থাৎ সেন্টেন্সটা বড় করার ক্ষেত্রে আমরা এই প্রিপজিশন যুক্ত করে সেন্টেন্সটাকে বড় করে থাকি, মনে রাখবে। দেখো, আমরা এখানে লিখছি যে এক নজরে সকল প্রিপজিশনগুলো। এক নজরে আমরা অল্প জায়গার মধ্যে প্রিপজিশন সহজে কিভাবে চিনতে পারবো, তার জন্য আমাকে এখানে আমি কিছু প্রিপজিশন দিয়েছি। এই প্রিপজিশনগুলো তোমরা একটু অবশ্যই খাতায় নোট করে নেবে। তাহলে তোমরা দেখো যে এই প্রিপজিশনগুলো তোমরা যদি মাথায় রাখতে পারো, তাহলে ইংরেজি সেন্টেন্সের যে কোনো সেন্টেন্সে গিয়ে তোমরা এই প্রিপজিশন চিনতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। দেখো, আজ থেকে আর কোনো ভুল হবে না। প্রথমেই আমি একটা প্রিপজিশন লিখছি। প্রথমে লিখছি, দেখো, আই এন, ইন। ইন এই ওয়ার্ডটা একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আবার এই পার্টস অফ স্পিচের মধ্যে একটা অংশ হচ্ছে হলো প্রিপজিশন। তাহলে এই ইন শব্দটা যখন তোমরা কোথাও দেখবে একটা সেন্টেন্সে, তখন এটা প্রথম অবস্থায় ধরে নেবে এটা একটা প্রিপজিশন। ক্লিয়ার? নেক্সট দেখো, পরের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে এটি, অ্যাট। এটি, অ্যাট। অ্যাট শব্দের অর্থ হচ্ছে দিকে। এখন এই অ্যাট শব্দটা যদি কোনো ইংরেজি সেন্টেন্সে দেখতে পাও, তাহলে অবশ্যই এখানে সেটা আমরা প্রিপজিশন হিসেবে গণ্য করব। ওকে? পরেরটা দেখো, ও এন, অন। অন শব্দটাও একটা প্রিপজিশন। অর্থাৎ আমি এখানে যে কটা ওয়ার্ড লিখেছি সবগুলো একটা করে প্রিপজিশন। তাই ভয় পেও না, তোমরা যে কোনো অবস্থায় এই প্রিপজিশন চিনতে পারবে ইংরেজি সেন্টেন্সে। আরো সহজে টেকনিকে শেখাবো কিভাবে তোমরা প্রিপজিশন ইন্ডিকেট করতে পারবে। দেখো যে অন, এরপরে কি লেখা আছে দেখো, ও এফ, অফ। ও এফ, অফ। অফ মানে হচ্ছে রে অথবা এর। এখন
এই অফ শব্দটা যদি কোনো ইংরেজি সেন্টেন্সে দেখতে পাও তাহলে অবশ্যই সেটা প্রিপজিশন, মাথায় রাখবে। এরপরে দেখো এফ ওয়ার ফর মানে জন্য, আবার কারণ বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। এখন এই ফর শব্দটা যদি কোনো ইংরেজি সেন্টেন্সে দেখতে পাও, যে কোনো সেন্টেন্স বা যে কোনো তোমার পত্রিকা পড়ো অথবা কোনো ইংরেজি কোনো সাহিত্য পড়ো, সেখানে তোমরা কোথাও যদি দেখতে পাও ফর শব্দটা, তাহলে অবশ্যই এটাকে প্রিপজিশন হিসেবে গণ্য করবে, মাথায় রাখবে। পরেরটা, এরপরে লেখা আছে ফ্রম। কি লেখা আছে? ফ্রম মানে হতে, থেকে, চেয়ে, এগুলোকে বোঝায়। তাহলে এই শব্দটা যদি কোনো ইংরেজি সেন্টেন্সে তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই এটাকে প্রিপজিশন হিসেবে গণ্য করবে, মনে রাখবে। পরেরটা দেখো টু শব্দটাও একটা প্রিপজিশন। বারবার বলি, এখানে যে শব্দগুলো আছে বি ওয়াই বাই শব্দটা প্রিপজিশন, ও ডবল এফ অফ শব্দটাও একটা প্রিপজিশন, ডাব্লিউ আই টি এইচ উইথ শব্দটাও একটা প্রিপজিশন। এরপর আফটার মানে পরে, বিফোর মানে আগে বা পূর্বে, এই ওয়ার্ডগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। দেখো আফটার, বিফোর। এরপর দেখো ইনটু, এখানে দেখো দুইটা শব্দ আছে, একটা ইন একটা টু, যখন একত্র যুক্ত হয় কোথাও যদি ব্যবহৃত হয় তাহলে ওটাকে প্রিপজিশন হিসেবে তোমরা গণ্য করবে, মাথায় রাখবে যে ইন এক জায়গায় যদি থাকে সেটাও প্রিপজিশন, টু এক জায়গায় থাকলে সেটাও একটা প্রিপজিশন, কিন্তু দুটো মিলে একত্র যখন থাকবে সেটাও একটা প্রিপজিশন, এটা মাথায় রেখো। পরেরটা দেখো ইউপিওএন, তাহলে আপন শব্দটা কি? আপন শব্দটাও একটা প্রিপজিশন, কারণ এখানে দুটো ওয়ার্ড আছে, একটা আছে আপ আর একটা আছে অন। দুইটা প্রিপজিশন যুক্ত হয়ে যখন হচ্ছে সেটাকে বলা হয় ডাবল প্রিপজিশন, কিন্তু এটা যখন একত্রে ব্যবহৃত হচ্ছে তখন সেটা প্রিপজিশন হিসেবে গণ্য হয়। পরেরটা দেখো ইউপি আপ, দেখো কিছুক্ষণ আগে আমরা বললাম আপ, এই যে আপ শব্দটা একটা প্রিপজিশন। এরপরে দেখো ডাউন শব্দটা একটা প্রিপজিশন। এরপরে উইথ ইন, এখানে দেখো দুইটা প্রিপজিশন ব্যবহৃত হয়েছে, একটা কি? একটা খেয়াল করো উইথ আর একটা ইন। এই যে আমরা এখানে দেখছিলাম উইথ আর একটা দেখছিলাম ইন, দুটো ভিন্ন ভিন্ন, কিন্তু এটা তারা প্রিপজিশন হিসেবেই গণ্য করা হয়। অর্থাৎ যদি কোথাও তোমরা ইন দেখো সেটাও প্রিপজিশন, উইথ দেখো সেটাও প্রিপজিশন, দুটো যখন একত্রে থাকবে উইথ ইন সেটাও একটা প্রিপজিশনটা মাথায় রাখবে। পরেরটা দেখো অনটো, কি আছে? অনটো আমরা কিছুক্ষণ আগেই জানলাম, দেখো এখানে আছে অন আর এখানে আছে টু। একটু লক্ষ্য করো, এখানে অন এখানে টু, যখন ভিন্ন ভিন্ন ভাবে তারা ছিল সেটাও প্রিপজিশন, যখন একত্রে ছিল তখনও তারা প্রিপজিশন, এটা মনে রাখবে। এরপরে দেখো বিহাইন্ড শব্দটার অর্থ এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে। কোনো সেন্টেন্সে যখন তোমরা বিহাইন্ড দেখবে তখন সেটাকে অবশ্যই প্রিপজিশন হিসেবে গণ্য করবে, মাথায় রাখবে, এটা পার্টস অফ স্পিচের একটা অংশ। পরেরটা দেখো লেখা আছে অ্যালোন শব্দটার অর্থ হচ্ছে অ্যালোন শব্দটাও এখানে হচ্ছে প্রিপজিশন। এরপরে দেখো নতুন একটা ওয়ার্ড অ্যাবাউট। যদি কোনো ইংরেজি সেন্টেন্সে এই অ্যাবাউট শব্দটা দেখো তাহলে সেটা প্রিপজিশন হিসেবে গণ্য হয়। আমরা বাংলা বাক্যের সম্পর্কে কথা বলি, সেই সম্পর্কের ইংরেজিটাই হচ্ছে এখানে অ্যাবাউট। ক্লিয়ার? এরপরে দেখো বিসাইড, কি আছে? বিসাইড মানে হচ্ছে পাশে, কোনো কিছুর পাশে। তাহলে এই বিসাইড, বিহাইন্ড মানে কোনো কিছুর পিছনে, এই শব্দগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বাংলা বাক্যে আমরা যেমন বলে থাকি কিছু শব্দগুলো, সেগুলো এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে দেখো অ্যামং শব্দটা ব্যবহৃত হয় অনেকগুলোর ক্ষেত্রে, যখন আমরা কোনো কিছু ভাগ করে দেই তখন সেটা অ্যামং হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দেখো বিটুইন শব্দটা সবসময় দুইজনের মধ্যে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে এই বিটুইন শব্দটা ব্যবহৃত হয়, আর বিটুইন শব্দটা একটা হচ্ছে প্রিপজিশন, মাথায় রেখো। পরেরটা দেখো আউট মানে কি? বাইরে। আউট মানে বাইরে, কোনো কিছুর বাইরে, তাহলে এই আউট শব্দটা এখানে প্রিপজিশন। এখানে দেখো দো মানে কি? যদিও শব্দটা এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, এটা মাথায় রেখো। পরেরটা দেখো বিয়ন্ড শব্দটা এখানে প্রিপজিশন। এরপরে দেখো আমরা ডট নিয়েছি, অর্থাৎ আরো আমরা পেয়ে থাকি একটা সেন্টেন্সে যেগুলো প্রিপজিশন হিসেবে গণ্য করা হয়। এরপরে দেখো আমাদের এখানে লেখা আছে যে এখানে আমরা এক নজরে আরেকবার পড়ে নেই, এক নজরে সকল প্রিপজিশন গুলো কি কি? ইন, অ্যাট, অন, অফ, ফর, ফ্রম, টু, বাই, অফ, উইথ, আফটার, বিফোর, উইথ, ইনটু, আপন, আপ, ডাউন, উইথিন, ইনটু, বিহাইন্ড, অ্যালোন, অ্যাবাউট, বিসাইড, অ্যামং, বিটুইন, আউট, দো, বিয়ন্ড, এটসেট্রা। এই শব্দগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে। তাহলে এই প্রিপজিশনগুলো সাধারণত ইংরেজি সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে
আমরা তো দেখে চিনতে পারবো যে এগুলো হচ্ছে প্রিপজিশন, কিন্তু প্রিপজিশনের পরে কে বসে, প্রিপজিশনের পরে কে বসতে পারে। দেখো প্রিপজিশনের পূর্বে আমরা সব সময় পরে অবশ্যই আমাদের কি থাকবে, একটা নাউন অথবা প্রনাউন থাকবে। এটা মাথায় রাখবে যে প্রিপজিশন প্লাস নাউন অথবা প্রনাউন যে কোনো একটা ব্যবহৃত হবে, হয় নাউন না হলে প্রনাউন। যদি কোনো নাউন বা প্রনাউনের পূর্বে এরকম প্রিপজিশন দেখতে পাও তাহলে বুঝবে যে পরের ওয়ার্ডটা অবশ্যই নাউন অথবা প্রনাউন, প্রিপজিশনের পরে অবশ্যই নাউন অথবা প্রনাউন বসে, এটা মাথায় রাখবে। তাহলে তোমরা সহজে নির্ণয় করতে পারবে এবং পরের শব্দটাও অবশ্যই তোমরা চিনতে পারবে যে পরের ওয়ার্ডটা অবশ্যই কি হচ্ছে বা কি ব্যবহৃত হচ্ছে। মাথায় রেখো, এটা পারবে তোমরা, ঠিক আছে। এখন নাউন অথবা প্রনাউন এর মাঝে আরেকটা ব্যবহৃত হয় প্রিপজিশনের পূর্বে, নাউন বা প্রনাউনের আগে প্রিপজিশনের পরে আরেকটা ওয়ার্ড ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। মাথায় রেখো, ঠিক আছে। এখন দেখো আরেকটা ওয়ার্ড আমি বলে দিই একটু, যে প্রিপজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রনাউন। অর্থাৎ প্রিপজিশন নাউন প্রনাউনের মাঝে আর একটা ওয়ার্ডও ব্যবহৃত হয়, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের আমি সাফিক্স প্রিফিক্স যখন অধ্যায়টা শিখাইছিলাম সেখানে আমরা এটা বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম, প্রিপজিশন অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রনাউন। অর্থাৎ নাউন প্রনাউনের মাঝে একটা ওয়ার্ড ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি কখনো অ্যাডজেক্টিভ না ব্যবহৃত হয় তাহলে সরাসরি একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে প্রিপজিশনের পরে, সেটাকে নাউন ধরবো। আর যদি দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয় প্রিপজিশনের পর তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন অথবা প্রনাউন। তাহলে ইংরেজি সেন্টেন্স পড়ার সময় অবশ্যই লক্ষ্য করে করে পড়তে হবে, তাহলে তোমরা সহজে ধরতে পারবে। এবং ইংরেজি এই যে তোমরা যখন প্যাসেজগুলো বই থেকে পড়বে, তোমাদের বইগুলো রয়েছে, তখন সহজে নির্ণয় করতে পারলেই ইংরেজি গ্রামার বলো, ইংরেজি সেন্টেন্স বলো, ইংরেজি যত তোমাদের রিডিং পড়াগুলো আছে সবই সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টা জানবো। তোমরা একটু লক্ষ্য করো যে আমি একটু লিখি এখানে, তোমরা দেখো একটু বোর্ডের দিকে তাকাও। আমি একটা সেন্টেন্স লিখলাম, তোমরা ইন্ডিকেট করবে যে কোনটা এখানে প্রিপজিশন। এখন আমি এক্সাম্পল দিতেছি, এক্সাম্পল। এখন দেখো এক্সাম্পলটা কি হতে পারে। এক নম্বর সেন্টেন্স আমি লিখলাম, উই লিভ ইন এ ভিলেজ। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, উই লিভ ইন এ ভিলেজ। তোমরা ইন্ডিকেট করে বলো তো এখানে প্রিপজিশন কোনটা। অবশ্যই ধরে ফেলাইছো প্রিপজিশন কোনটা, কারণ কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি যে ইন একটা প্রিপজিশন। তাহলে এই সেন্টেন্সে একটা দেখো সেই ব্যবহৃত হয়ে আছে ইন। ইন শব্দটা এখানে প্রিপজিশন, আর প্রিপজিশন বসছে মানে পরে একটা কি থাকবে, নাউন থাকবে। দেখো এই সেন্টেন্সটাতে একটু লক্ষ্য করো যে প্রিপজিশন পরে দুইটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? দুইটা। মাথায় রাখবে দুইটা ওয়ার্ড আছে এখানে এই সেন্টেন্সটাতে, একটা হচ্ছে এ আর একটা ভিলেজ। তাহলে আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম যে প্রিপজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা নাউন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখো এই ভিলেজ শব্দটা নাউন, তারপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা কি বলো তো তোমরা? প্রিপজিশন। ওকে, এটা হচ্ছে প্রিপজিশন। নেক্সট আমরা 2 নাম্বার সেন্টেন্সে দেখতে দেখাবো। 2 নাম্বার সেন্টেন্সে আমি লিখতেছি, দেখো ধরো আমি লিখলাম লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড অর্থাৎ ফলকটি বা বোর্ডটির দিকে তাকাও। ফলকটি অথবা বোর্ডটির দিকে তাকাও। তাহলে তোমরা লক্ষ্য করো যে এই সেন্টেন্সটা লেখা আছে লুক অ্যাট দ্য বোর্ড, তোমরা অবশ্যই ইন্ডিকেট করছো যে এখানে প্রিপজিশন কোনটা। ক্লিয়ার? তাহলে প্রিপজিশন নির্ণয় করে ফেলাইছে, আমি সেটা দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে প্রিপজিশন হচ্ছে অ্যাট। কোনটা? অ্যাট। কেন? কিছুক্ষণ আগে আমরা শিখলাম অ্যাট শব্দটা একটা প্রিপজিশন। আমার মনে হয় যে তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রিপজিশন সম্পর্কে ধারণা তোমার বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমার একটা সেন্টেন্সে সহজে কিভাবে এই প্রিপজিশন নির্ণয় করতে পারবে সেটা তোমরা সহজে ধারণা পাবে, এটা মাথায় রাখবে। দেখো এখানে প্রিপজিশন আমরা ইন্ডিকেট করে ফেলাম যে অ্যাট একটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন। আচ্ছা,
তাহলে প্রিপজিশন যদি বসছে তাহলে পরের ওয়ার্ডটা অবশ্যই কি হবে বলো, অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে দেখো পরে যেহেতু দুইটা ওয়ার্ড আছে, তাহলে দুইটা ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এখানে দেখো দুইটা ওয়ার্ড আছে, এই একটা দা একটা আছে, বোর্ড একটা আছে। তাহলে বোর্ড শব্দটা এখানে হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর কোনো কনফিউশন? নেই। আচ্ছা, এবারে আমরা দেখো পরেরটাকে ভাবি। পরে আরেকটা সেন্টেন্স আমরা লিখবো। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। 3 নাম্বার সেন্টেন্স আমি লিখলাম, দ্য ম্যান ডায়েড অফ কলেরা। এখন দেখো দ্য ম্যান ডায়েড অফ কলেরা, অর্থাৎ লোকটি কলেরায় মারা গেল। ডাই অফ মানে হচ্ছে মারা যাওয়া, ডাই অফ মানে হচ্ছে মারা যাওয়া। তাহলে এখানে প্রিপজিশন কোনটা? এখানে প্রিপজিশন তোমরা অলরেডি ধরে ফেলাইছো যে প্রিপজিশন এখানে কোনটা। ওকে, দেখো এখানে প্রিপজিশন শব্দটাই হচ্ছে এখানে, ওয়ার্ডটা হচ্ছে এখানে অফ। কারণ এই যে আমরা দেখছি যে আগে আমি দেখে দিয়েছি তোমাদের এক নজরের মাঝে যে অফ শব্দটা এখানে হচ্ছে প্রিপজিশন। তাহলে অফ যেহেতু এখানে প্রিপজিশন, তাহলে পরে বসে কে বসে? নাউন অথবা প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করো যে অফ শব্দটার পরে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে এখানে একটা নাউন। যেহেতু একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড অবশ্যই কি হবে? নাউন হবে। দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই শব্দটা এখানে হচ্ছে নাউন আর এটা হচ্ছে প্রিপজিশন। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? আর সমস্যা থাকার কথা নয়। পরেরটা দেখো, আমি আরেকটা লিখবো। 4 নাম্বার সেন্টেন্স, হি কামস ফ্রম লন্ডন। আমি একটা সেন্টেন্স লিখলাম, হি কামস ফ্রম লন্ডন, অর্থাৎ সে লন্ডন থেকে এসেছে। এখন এই সেন্টেন্সটার দিকে তাকাও এবং এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো যে এখানে প্রিপজিশন কোনটা। তোমরা সহজে ইন্ডিকেট করে ফেলাইছো। দেখো যে এখানে প্রিপজিশন শব্দটাই হলো ফ্রম। কেন? কিছুক্ষণ আগেই তোমরা দেখছো যে এক নজরের মাঝে ফ্রম শব্দটা একটা প্রিপজিশন হয়, অর্থাৎ একটা সেন্টেন্সে যখন এই ওয়ার্ডগুলোর কোনোটা ব্যবহৃত হয় তখন সেটা অবশ্যই প্রিপজিশন হয়। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। আর এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখছি এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। এই কটা ওয়ার্ডই তোমাদের প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, কারণ তোমরা ইংরেজি সেন্টেন্সে সহজে চিনতে পারবে। মাথায় রেখো, কারণ আমাদের ক্লাসগুলো অবশ্যই খুব সহজ পদ্ধতিতে কিভাবে শেখানো হয় সেই বিষয়টা তোমাদের জানানো হয়। তোমরা যেন সহজে ইন্ডিকেট করতে পারো এবং সহজে নির্ণয় করে তোমরা ইংরেজি সেন্টেন্সগুলো সহজে বুঝতে পারো। তাই ভয় পাওয়ার কিছু নেই, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। এখন একটু খেয়াল করো, তাহলে ফ্রম শব্দটা এখানে একটা প্রিপজিশন। তাহলে ফ্রম শব্দটা যদি প্রিপজিশন হয় তাহলে পরে একটা ওয়ার্ড আছে, দেখো কি এখানে আছে? লন্ডন। তাহলে লন্ডন শব্দটা কি? লন্ডন শব্দটা একটা নাউন, কারণ কোনো কিছু নাম বা জায়গার নাম বোঝালে সেটা কি হয়? নাউন হয়। তাহলে এখানে লন্ডন শব্দটা এখানে হচ্ছে নাউন। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে অবশ্যই প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। দেখো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, পূর্বে মানে কি? আগে বসে, সবসময় আগে বসে। নাউন বা প্রোনাউনের আগে বসবে, মাথায় রাখবে। আচ্ছা, বসে সেন্টেন্সের অপর কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। দেখো এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করতেছে। এই যে অফ কলেরা শব্দটা এই একটা কি করতেছে? অন্য ওয়ার্ডের সাথে কি করতেছে? সম্পর্ক স্থাপন করতেছে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে বড় করার জন্য, অর্থাৎ সেন্টেন্সটাকে অর্থ প্রকাশ করার জন্য দেখো কি করতেছে? সম্পর্ক স্থাপন করতেছে বা রিলেটেড সেন্টেন্স তৈরি করতেছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে আমরা শিখলাম, এটা মাথায় রেখো যে এই প্রিপজিশনগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এখন আমরা জানবো এই প্রিপজিশনটা কত প্রকারের হয়ে থাকে। তোমরা একটা বোর্ডের দিকে লক্ষ্য করো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এইবার দেখো যে আমি একটা বিষয় লিখছি, সেটা হচ্ছে প্রিপজিশনের প্রকারভেদ। অর্থাৎ প্রিপজিশনটা কত প্রকার? প্রিপজিশন নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, এটা মাথায় রাখবে। অনেক বই অনেকভাবে দিতে পারে। মনে রাখবে যে প্রিপজিশন কয়েক প্রকারের হয়ে থাকে। এখানে দেখো আমি কয়েকটা প্রিপজিশনের প্রকারভেদ লিখছি। প্রথমে লিখছি সিম্পল প্রিপজিশন।
সিম্পল প্রিপজিশন। পরেরটা দেখো ডাবল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন। এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। এটা মাথায় রাখবে তোমরা একটু, কারণ এগুলো সাধারণত পরীক্ষাতে আসে না, কিন্তু তোমাদের মনে রাখবে প্রিপজিশনগুলো কাকে বলে। কিন্তু প্রকারভেদ সম্পর্কে ধারণা থাকলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে। এই জন্য তোমাদের আমি প্রকারভেদগুলো আলোচনা করতেছি। এরপরে দেখো পরেরটা আছে পার্টিসিপল প্রিপজিশন। এরপরে দেখো ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন। এরপরে দেখো ডিসগাইজড প্রিপজিশন। এখানে আমি 6টা প্রকারভেদ লিখছি। প্রথমটা সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, ডিসগাইজড প্রিপজিশন। তাহলে এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের প্রিপজিশনগুলো এক নজরে দেখতে বলছিলাম, সেগুলো সবগুলোই হচ্ছে এই কয়টার মধ্যে অন্তর্ভুক্ত। যে কোনো একটা, কোনো কিছুর মধ্যে একটা, দুটা, তিনটা, একাধিক হতে পারে, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ক্লিয়ার তোমরা? তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন হয়। কিন্তু একটা জিনিস আরেকটু খেয়াল রাখবে যে প্রিপজিশনের পরে ভার্ব বসতে পারে, প্রিপজিশনের পরে ভার্ব বসতে পারে, তবে সকল সেন্টেন্সে নয়। সচরাচর প্রিপজিশনের পরে যদি ভার্ব বসে, অর্থাৎ প্রিপজিশনের পর যদি ভার্ব ব্যবহৃত হয়, যদি ভার্ব ব্যবহৃত হয়, তাহলে ওই ভার্বটার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? প্রিপজিশনের পর যদি ভার্ব ব্যবহৃত হয় তাহলে ওই ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে। আর যদি ভার্ব ব্যবহৃত না হয় তাহলেও সেটা অবশ্যই মনে করবে সেটা একটা নাউন। ক্লিয়ার? মাথায় রেখো, যদি কখনো প্রিপজিশনের পরে ভার্ব ব্যবহৃত হয় তাহলে ওই ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে, এটা মাথায় রাখবে। আবার দেখো প্রিপজিশনের পর প্রিপজিশন, এখন প্রিপজিশন কোনটা? প্রিপজিশন একটা টু যদি একটা থাকে, টু এর পরে যদি ভার্ব ব্যবহৃত হয় তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহৃত হবে। ক্লিয়ার? তাহলে প্রিপজিশন তো অনেক আছে, এখানে আমরা অনেকগুলো এক নজরে প্রিপজিশনগুলো দেখলাম। সেই প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব ব্যবহৃত হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু ওই প্রিপজিশন যদি টু হয়, মাথায় রাখবে, ওই প্রিপজিশন যদি টু হয় তাহলে ওই টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না। কি করতে হবে? ভার্বের সাথে ভার্বের 1 নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, টু এর পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তবে এটার ব্যতিক্রম কয়টা রুলস আছে, সেই রুলসগুলো তোমরা একটু দেখবে, পরে আমি শেখাবো তোমাদের, তাহলে তোমরা বের করতে পারবে। তার মানে আমরা এখানে কি বুঝলাম? যে প্রিপজিশনের পরে অবশ্যই নাউন অথবা প্রোনাউন বসে, প্রিপজিশনের পরে এবং নাউনের আগে আরেকটা ওয়ার্ড ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা কি শিখলাম? প্রিপজিশনের পরে ভার্ব যদি বসে তাহলে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি প্রিপজিশনের যদি টু হয় তাহলে পরবর্তীতে ভার্ব ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নেক্সটে আমরা এই প্রিপজিশনের বিস্তারিত আলোচনাগুলো করব এবং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজি সেন্টেন্সের নাউন আর অ্যাডজেক্টিভ, ভার্ব। এই বিষয়গুলো মাথায় সবগুলোই রাখতে হবে। তবে আগামী ক্লাসে আমরা এই অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের প্রকারভেদ, অ্যাডজেক্টিভগুলো চিনব কিভাবে, সে সম্পর্কে তোমাদের কাছে আমি হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আর তোমরা সকলেই জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, নাম হচ্ছে নোটবুক। তোমরা এটা যদি সার্চ করতে পারো, এইটা লিখে NOTE নোট BOOK নোটবুক 208 বা 208, এটা লিখে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। নামটা হচ্ছে নোটবুক, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে নোটবুক, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নোটবুক। আর এটা চ্যানেল সার্চ করলে পেয়ে যাবে, অর্থাৎ এটা লিখে তোমরা যদি সার্চ করো দ্রুত তোমরা পেয়ে যাবে নোটবুক চ্যানেলটা। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমার লেখাগুলো যদি ভালো লাগে তোমরা কমেন্টস বক্সে, বারবার বলি, কমেন্টস বক্সে কিছু লিখে আমাকে অনুপ্রেরণা জাগাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য অবশ্যই দোয়া করবে, আশীর্বাদ করবে। ধন্যবাদ সকলকে।